যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব। প্রথম ব্যাপার হইতেছে যে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সার্জিস আলম, হাসনাত, এরা রাজনীতির মাঠে এরা এরা অনেকটা পোকামাকড়ের মতো। ওরা নিজেদেরকে যতই চালাক মনে করুক, যতই মনে করুক ওরা অনেক কিছু জানে, ওরা কিছুই জানে না। আহ বরঞ্চ ওদেরকে নিয়ে কিভাবে খেলা হয়েছে, কিভাবে খেলা হচ্ছে, ওদেরকে মার্কিন প্রশাসন কিভাবে মনে করে, আমার ধারণা সার্জিসের থেকে আমিই ভালো জানি। আমার অন্তত পক্ষে কনফিডেন্ট আমি বলতে পারি যে মার্কিনীরা সার্জিসকে, হাসনাত কিংবা এনসিপির এদেরকে, নাসির পাটোয়ারিদেরকে নিয়ে কি খেলাটা খেলছে, তাসলিম যারা, সেটা আমাদের সম্যক ধারণা আছে। পরিষ্কার আমার ধারণা আছে কাদের সাথে কন্ট্যাক্ট করছে, কিভাবে করছে না করছে, সমস্ত ধারণা আমি অন্তত পক্ষে মনে করি যে আমার সেই ধারণাটা আছে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ৭৭ বছরের পুরনো একটা দল। বাংলাদেশ আওয়ামী লীগকে নানান রকমের ট্র্যাপে ফালানোর চেষ্টা করা হবে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোন ট্র্যাপে পাড়া দেবে না যেই ট্র্যাপটা এই মৌলবাদীদেরকে এক ধরনের বৈধতা দেবে। ফলে আমি আমি নিশ্চিত যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যেই যারা সিদ্ধান্ত মেকিং এর জায়গাতে আছেন, সবচেয়ে বড় ব্যাপার সভানেত্রী জীবিত, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি জীবিত আছেন, তিনি ওয়াকিবহাল আছেন এন্ড এভরিথিং। ফলে আমি শুরুতেই আপনার আলোচনা শুরুতেই বলেছি যে এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতেও চাই না, বরঞ্চ আমি এইটাকে ঠান্ডা মাথাতে পর্যবেক্ষণ করতে চাই। কিছু জানার থাকলে ইন্টারনাল পদ্ধতি আমাদের আছে জানার কি হচ্ছে না হচ্ছে। তবে যেসব পরিকল্পনা বা যেসব পরিকল্পনারা এই মার্কিন সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছে, তাদের পরিকল্পনার কথা এর আগে আমি ফেসবুকে লিখেছি। তাদের পুরো পুরো স্ট্রেট ফরওয়ার্ড তাদের যে ইচ্ছাটা, সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করবে এবং সেটা মার্কিন সুবিধা মতো। সেই সুবিধা অনুযায়ী তারা প্রধানত জামাতে ইসলামী, এনসিপি, এদের দুজনের সমন্বয়ে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক আবহ তৈরি করতে চায়। তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত ইনিশিয়ালি হয়েছে যে তারেক রহমানকে তারা বাংলাদেশে রাজনীতিতে দেখতে চায় না এবং সেই তারেক রহমান ছাড়া বিএনপিকে তারা দেখতে চায়, এই ধরনের একটা কথাবার্তা স্পষ্ট আমাদের কাছে সেই তথ্য আছে। আমাদের কাছে একেবারে স্ট্রং তথ্য আছে। আমি জানি না যে গত ২ মাসে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা। এখানে নানান ধরনের হিসাব নিকাশের ব্যাপার আছে। এক ধরনের তারেক রহমান আমার প্রতিপক্ষ হতে পারে, বিএনপি আমার প্রতিপক্ষ হতে পারে, কিন্তু তারেক রহমানকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী বা সমর্থক হিসেবে যদি বলি যে তারেক রহমানকে আমি দেখতে চাই না, তারেক রহমান রাজনীতি করতে পারবে না, আমি প্রতিপক্ষ হিসেবে বলা এক কথা, কিন্তু যখন বাইরের কোনো একটা রাষ্ট্র এসে এগুলা বলবে তখন আমার দীর্ঘ আপত্তি আছে। এই কারণে আপত্তি আছে যে বাইরের কোনো রাষ্ট্র আমাদের দেশের কোনো রাজনীতিবিদ বা আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এইটা যদি আমি আজকে মেনে নেই, তাহলে পরশুদিন আমাকে এসে যখন তারা মাইনাস করার চেষ্টা করবে তখন সেটাও অন্য দল মেনে নেবে। ফলে আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিবিদরা নেবেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেবেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন। কোন পশ্চিমা দেশ এসে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, অন্য দেশের ব্যাপারে আক্রমণ করার জন্য বাংলাদেশকে তারা কাতার বানাবে, দোহা বানাবে, বাংলাদেশকে তারা দুবাই বা সৌদি আরবের মতো মার্কিন মিলিটারি বা ভেনেজুয়েলাতে যেরকম করতে চেয়েছে সেরকম করতে যাবে, চিলিতে যারা যা করেছে তা করতে চাবে, কিউবাতে যা করতে চেয়েছে তা করতে চাবে, সেটা হতে পারে না। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এবং অসংখ্য ২ লক্ষ বা তারও বেশি নারীর সম্ভ্রম, হত্যা, মৃত্যুপুরী বা এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে। এই দেশকে মার্কিন সাম্রাজ্যবাদীরা যেই অবস্থার মধ্য দিয়ে এই মুহূর্তে নিয়ে যেতে চায় বাড়ি ভাই, আনফরচুনেটলি আমি যে আপনাকে খুব বেশি ডিটেল বলবো তেমনও নয়। আসলে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়। একটা কথাই আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশে এই মার্কিন বুর্জোয়াদের, মার্কিন ক্যাপিটালিস্টদের এবং এই যুদ্ধবাজদের স্থান করে দেওয়াটা বাঙালি, আমি মনে করি যে এটা যদি তারা এই রাস্তাটা করে দেয় এই ভুল পথে পা দিয়ে, তাহলে আমি মনে করি যে সামনের দিনে তারা ভয়ানক রকমের পস্তাবে। বাংলাদেশ আওয়ামী লীগ
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি দীর্ঘ সময় ধরে বলে এসেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদীরা এই দেশে কি করতে চেয়েছে, কিভাবে তার কাছে সেন্ট মার্টিন চেয়েছে, কিভাবে চিটাগং, কিভাবে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলো দখল করতে চেয়েছে এবং কিভাবে তিনি তা ঠেকিয়ে রেখেছেন, এসব মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। আপনি সার্জিস আলম যে বক্তব্য দিয়েছে, আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে একটা কথা বলি বাড়ি ভাই, সার্জিস আলম এবং হাসনাত কি বলে কমপ্লিটলি ইগনোর করেন। এরা কমপ্লিটলি রাজনীতির মাঠে বাচ্চা পোলাপান। আমি তো বললাম যে কিছুক্ষণ আগে মার্কিন এমবিসিতে যা হয়েছে, আমি যা জানি ওরা এটা জানেও না। ওদেরকে নিয়ে যতই মিটিং করুক না করুক, পরিকল্পনা সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে যে মার্কিনীরা কি করতে চায় এখানে। সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি বার্মা অ্যাক্ট পড়েন, আপনি যদি কোয়াডের অবজেক্টিভ গুলো দেখেন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তারা এই অঞ্চলে এমন একটা মিত্র শক্তি চায়, এমন একটা মিত্র গভর্নমেন্ট চায়, যেই গভর্নমেন্ট বাবুরাম সাপুরে ওই কবিতাটার মতো বা ছড়াটার মতো, করে নাকো ফোসফাস মারে নাকো ঢোস ঢাস, এই করে নাকো ফোসফাস মারে নাকো ঢোস ঢাস একটা মিত্র গভর্নমেন্ট চায়। সিম্পল অ্যাজ দ্যাট। এই 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 অঞ্চলে মার্কিনীদের ঘাঁটি এবং মার্কিনীদের যে হেজিমনি বা আধিপত্য তৈরি করবার সবচাইতে ভয়ানক লেভেলের বাধা বাধা বলবো বাঙালিদের জন্য সবচাইতে মমতাময় একটা দেয়াল হয়ে উঠেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নানান ধরনের মেটিকুলাস ডিজাইন এবং প্ল্যানের মাধ্যমে তাকে নানান রকমের তকমা দিয়ে আজকে যেই অপদস্থ করবার চেষ্টা করা হয়েছে, বাঙালি একদিন সেটা টের পাবে এবং বাঙালি তখন ওই মাতম করবে, হায় হায় হাসিনা, হায় হাসিনা করবে, কিন্তু তখন আর সময় থাকবে না। ফলে আজকে আমাকে আজকে আমাকে অনেক কিছু বলবে, অনেকেই গালিগালাজ করবে, এই করবে সেই করবে, কিন্তু মাথায় রাখতে হবে যে এই দেশে আমি জন্ম নিয়েছি, এই দেশের প্রতি আমার দায় আছে। মৃত্যু অবধি এই দেশকে আমরা কোনো বিদেশি বেনিয়াদের কাছে তুলে দিব না। আজকে যেটাকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ গেছে খুবই আনন্দিত, ও জানেও না যে তাকে কিভাবে এই দেশটা তার হাত থেকে ছুটে যাচ্ছে। সে শুধু দেখেছে ইন্টারনাল রাজনীতি, সে শুধু দেখেছে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণার যেই, সে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে পছন্দ করে না, সেইটাকেই সে কেন্দ্র করে যে চিন্তাটা করেছে, সেই চিন্তা তার প্রসারিত হতে পারেনি। এটাও মেটিকুলাস ডিজাইনের অংশ বলে আমি মনে করি। ফলে আমাদের এই অঞ্চলে এই জায়গাতে আজকে আপনি সাবর হোসেন চৌধুরীর সাথে যেই মিটিংটা দেখছেন, আজকে আপনি আপনাকে সাবর হোসেন চৌধুরীর মিটিংটার কেন প্রয়োজন হলো, কি কারণে প্রয়োজন হলো, কেন গেল, সো এগুলো নিয়ে আমি নিজেই ফেসবুকে লিখেছি যে এগুলো নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই না। দিস ইজ নট টাইম। আমরা জানি, উই আর মানে পরিষ্কার ভাবে জানি হোয়াটস গোয়িং অন। ফলে এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ আমি দেখি না। সোজা বাংলাতে একটাই কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের ক্ষমতা এটা বুঝতে হবে এবং আমরা আমাদের যে কর্মী, আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের যে তৃণমূল আছে, তাদের সমন্বয়ী আমরা ৭৭ বছর ৭৮ বছরের পূর্ণ দল, আমরা জানি এই বাংলাদেশকে কিভাবে মুক্ত করতে হবে, আমাদের সেই পরিকল্পনা আছে। একটা কথা বললেন যে দেশটাকে বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেয়া যাবে না, তুলে দেওয়ার কি কোনো বাকি আছে মনে করেন আপনি? দেখেন, অনেকগুলো পরিকল্পনা হয়েছে, অনেকগুলো প্রতিজ্ঞা হয়েছে, অনেকগুলো প্রচেষ্টা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ভাবে ওই সেট গুলো এখনো পর্যন্ত ফুলফিল হয়নি। সেই ফুলফিল করার জন্য একটু সময়ের প্রয়োজন। আমি মনে করি সেই সময়টা তারা পাবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। সেই জায়গা থেকে আমি বলেছি যে তুলে দেওয়া যাবে না। ইনফ্যাক্ট সেই স্থাপনাগুলো যদি করেও ফেলা হয়, আমি মনে করি যে মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি, প্রগতিশীল রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে রয়েছে, তারা সেটাকে ধূলিসাৎ করবে। কারণ কোনো অন্যায় যদি ঘাঁটি গেড়েও বসে, সেটিকেও নস্যাৎ করতে বাংলাদেশ আওয়ামী লীগ একরত্তিও পিছু পা হবে না। আমি অনেক কথা মেটাফোর আকারে বলেছি, আমি অনেক কথা আকার ইঙ্গিতে বলেছি। যারা বিজ্ঞ পাঠক বা দর্শক আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আমার এই বক্তব্যগুলো অনেকটা আমি আড়ষ্টভাবে বলছি, আমি পুরোটা বলছি না। নিশ্চয়ই যারা বোঝার তারা বুঝবে, বুঝে নেওয়াই উচিত, কারণ এই প্রসঙ্গে আমি খুব বেশি বিস্তারিত কথা বলতেও চাই না। শেখ হাসিনার আমলে এই দেশে পদ্মা সেতু ১০০ বড় সেতু হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল সহ নানা দৃশ্যমান অবকাঠামো হয়েছে বাংলাদেশে। আর এখন বাংলাদেশ ২৭,০০০ কোটি টাকায় ২০টা যুদ্ধ বিমান কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বেনিয়াদের ফর্মুলা ছাড়া কি এটা সম্ভব? না, সম্ভব না।
এখানে তো অনেক ধরনের মেরুকরণ আছে, অনেক রকমের হিসাব নিকাশ আছে। আপনি জানবেন যে তার্কি এখানে সামরিক অস্ত্র বিক্রি করতে চাইছে এই দেশে। তারপরে হচ্ছে পাকিস্তানিরা একটা শর্ট গানের তাদের একটা ডিল ছিল আজকে থেকে বছর দেড়েক বা দুয়েক আগে, যেটা রিজেক্ট হয়েছিল। ৫ই অগাস্টের পরপর সেই শর্ট গানের পুলিশের সেই শর্ট গানের টেন্ডার নিয়ে তারা হাজির হয়েছে। সম্ভবত তারা সেটা করেও ফেলেছে। আমরা তো অনেক কিছুই জানতে পারি না। পাকিস্তান থেকে বেশ কিছু অস্ত্রের আপনার অনেক টেন্ডার দেওয়া হয়েছিল, সে সময় রিজেক্টেড হয়েছিল। সেগুলো এখন বাংলাদেশের পুলিশ পুলিশ বলেন, বিভিন্ন সংস্থায় বলেন, সেগুলো আমি নিশ্চিত যে সেগুলো হয়তো বা প্রসেসড হয়েও গেছে। ফলে আহ, আপনি এই ৫ই আগস্টকে কেন্দ্র করে, এই ৫ই আগস্ট আসলে ছিল অনেকের আম, কি বলবো আপনাকে, যে এটাকে একটা নিউ কলোনি বানানোর জন্য যেই প্রস্তুতিগুলো ছিল ৫ই অগাস্টের আগ পর্যন্ত তৎকালীন সরকার এগুলো ছিল বাধার মতো, পাহাড়ের মতো দাঁড়িয়ে। তাদের কারণে অনেক কিছু করা সম্ভব হচ্ছিল না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন পিটার ডিহাস আমেরিকার আহ, হাই আপনার অ্যাম্বাসেডর ছিলেন। এবং তিনি, আপনি জানেন যে অ্যাম্বাসেডরের চাকরির পরপরও সে আপনার এক্সিলেট এনার্জির সেখানে একজন উপদেষ্টা হিসেবে চাকরি গ্রহণ করেছেন। আমি আরেকজন ব্যক্তির নাম বলবো, অনেকেই সে ব্যক্তির নাম শোনেনি। আমি দর্শক যারা আছে তারা নিশ্চয়ই গুগল করে তার ঠিকানা বলতে তার সমস্ত কিছু বের করে ফেলতে পারবে। তার নাম হচ্ছে ম্যাথিউ বে। ম্যাথিউ বানানটা অনেকে জানবে, BEAH মনে হয় তার লাস্ট নেম, ম্যাথিউ বে, এটা দিলেই বের করতে পারবে। আমেরিকান হাই কমিশন। পাঠকদেরকে বলবো যে তার ব্যাপারে একটু গুগল করার জন্য, তার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। এরকম অনেক নাম না জানা ব্যক্তিরা আছে যারা এইসব জায়গাতে ভূমিকা রেখেছে। তারপর আরো কয়েকজনের নাম আমি আসলে বলতে পারি, কিন্তু আমি একজনের নাম দিয়েই বললাম। সো সুতরাং অনেক প্লেয়ার এখানে আছে, অনেক খেলোয়াড় এখানে আছে। আমেরিকান যেই পররাষ্ট্র নীতি যেটা আছে, সেটা সরকার পরিবর্তন হলেই যে তাদের যে একটা ব্রিগার পট পরিবর্তন হয় সেটাও না। তারা মূলত ফরেন যে পলিসিটা, সেটা তাদের অনেকটা ইরেসপেক্টিভ অফ তাদের পলিটিক্যাল পার্টিজ এর চেঞ্জিং অর নট চেঞ্জিং, এটা ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে যে তাদের পরিকল্পনাটা এটা আসলে রাষ্ট্রীয়ভাবে আসলে এমন ভাবে নেওয়া থাকে যে পট পরিবর্তন হলো সেটা আসলে খুবই কম পরিবর্তন হয়। ফলে এই অঞ্চলে তারা মায়ানমারকে দুই ভাগ করবার মধ্য দিয়ে, কিংবা পার্বত্য চট্টগ্রামে নতুন রাষ্ট্র কিংবা এখানে একটা বেস করবার মধ্য দিয়ে তারা চায়না এবং ইন্ডিয়ার দিকে যেই অস্ত্র তাক করেছে বা করতে চায়, বাংলাদেশ যেন কোনোভাবেই সেটির একটি বলবো প্র্যাকটিসিং গ্রাউন্ড না হয়। অনেকেই মনে করে আমরা বাঙালিরা খুবই সেলফ প্যাম্পার্ড। আমরা মনে করি আমেরিকা মনে হয় সারাদিন আমাদেরকে নিয়ে ভাবে, ওরা মনে হয় আমাদের ভয়ে, মানে আমাদের চিন্তায় থরহরি কম্প। আসলে ব্যাপারটা ওরকম কিছুই না। আমেরিকা আমাদেরকে ২ পয়সারও পাত্তা দেয় বলে মনে হয় না। কিন্তু তারা আমাদের ল্যান্ডটা ব্যবহার করতে চায়। এবং যারা যাদেরকে নিয়ে চিন্তিত সেটা হচ্ছে চায়না এবং ভারত। তো নানানভাবে কন্ট্রোল করবার মাধ্যমটাই বাংলাদেশ। কিন্তু তারা যার কারণে অসম্ভব রকমের এখানে বাধাগ্রস্ত ছিল, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটার মানে এই না যে তিনি আমেরিকার শত্রু ছিলেন। তিনি কোন রাষ্ট্রের সাথে শত্রুতার সম্পর্ক এগুলো রাখেন উনি। তিনি যেটা করেছেন, তিনি সিম্পলি জোট নিরপেক্ষ রাষ্ট্র আমরা, বাংলাদেশকে তিনি ব্যাটলফিল্ড হতে দিবেন না। বাংলাদেশকে একটি শান্তির রাষ্ট্র তিনি করতে চান। এবং তিনি বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এখানে প্রচুর অপরচুনিটি বৃদ্ধি করতে চেয়েছেন। একটা পদ্মা সেতু করলে কি শুধু আমি আর আপনি গাড়ি নিয়ে পার হবো এইটাই? কিন্তু আমরা এটা কেন দেখি না যে একটা পদ্মা সেতু মানে হচ্ছে কমিউনিকেশন এবং পণ্য বহনের একটা দিগন্ত। যে পণ্যটা আপনাকে ফেরি দিয়ে পার করতে আপনাকে ৫০০ টাকা যেত, একটা ব্রিজ হওয়ার কারণে সেটার জন্য আপনার ২ টাকা, তাহলে আপনার ৪৯৮ টাকা বেঁচে গেল। এটার প্রভাব তো জাতীয় জীবনে পড়বে। ফলে অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদেরকে অনেকের কাছে হাত বাড়াতে হয়েছে। মার্কিনীরা বরাবর সেই যাদের দিকে আমরা হাত বাড়িয়েছি তাদের প্রতি বিরূপ প্রচারণা চালিয়েছে। বলা হয়েছে যে চায়নার ট্র্যাপের ফাঁদে পড়েছি, এই করেছি সেই করেছি, তাদের টাকার ফাঁদে পড়েছি, নানান রকমের বলেছে। এখন কি হয়েছে বাংলাদেশে গত ১ বছরে আপনি লক্ষ্য করে দেখেন। সো এন্ড অফ দ্য ডেতে আমাদের হাজার হাজার শ্রমিক কলকারখানা বন্ধ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী সমস্ত কিছু ছারখার হয়ে গেছে। এবং এতে করে বাংলাদেশ এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জের হিলিতে, নাকি হিলিটা কোন জায়গায়, লালমনিরহাট নাকি দিনাজপুর। দিনাজপুরে
আমরা দেখেছি ডাস্টবিনে একটা মানুষ আপনার না খেতে পেয়ে তিনি মারা গেছেন, আমরা তাকে দেখেছি সেখানে। সুতরাং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকদিন ধরে বলেছিলেন যে আমাদের ছাদে গাছ লাগাতে হবে, আমাদেরকে আমাদের পতিত জমিগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তিনি কিন্তু এইসব আশঙ্কা করছিলেন, এগুলোর কিন্তু অনেক ডিপার মিনিং ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকেই বুঝতে পারেনি। তরুণরা নানান রকমের ফাঁদে পড়েছে, প্রলুব্ধ হয়েছে, হয়ে এই সরকারের বিরুদ্ধে গেছে। এখন তারা আস্তে আস্তে বোঝা শুরু করছে। মাননীয় প্রধানমন্ত্রী জানতেন যে পশ্চিমাদের একটা প্রেশার আসবে, কারণ পশ্চিমারা তো আসলে আমাদের কোনো ভালো কিছু চায় নাই। তারা বন্ধুত্বের কথা বলে বারবার এখানে কলোনি করতে চেয়েছে। বাংলাদেশকে তারা মনে করেছে জিওপলিটিক্যালি এবং এখানে একটা একটা খুবই উপাদেয় একটা জায়গা, যেই জায়গা থেকে বন্দুক তাক করলে আপনার শত্রু ঘায়েল করতে পারবে। ফলে যেই কেয়ারটেকাররা এখন ক্ষমতায় এসেছে, যেই দারোয়ানগুলোকে তারা নিয়ে এসেছে, এই দারোয়ানগুলো কোনো ফোসফাস করছে না। তাদেরকে নানান ধরনের প্রলুব্ধ দেখানো হচ্ছে যে এদেরকে দিয়ে সরকার গঠন করবে। আমেরিকা একটা তাদের একটা মিত্র শক্তি ক্ষমতায় থাকলে আগামী 5 বছর পরে কাজ যখন শেষ হয়ে যাবে তখন এদেরকে ছুঁড়ে ফেলে দিবে। এই ধরনের ব্যাপার-স্যাপার এখানে আছে, তাই না? সুতরাং এগুলো অত্যন্ত জরুরি বিষয়। আমরা এগুলা বারবার বলছি। যখন জুলাই মাসে আমরা যখন বারবার বলছিলাম যে এগুলো জামাত শিবিরের আক্রমণ, জামাত শিবিরের আক্রমণ, তখন আমাদেরকে নানানভাবে বলেছে যে না, এগুলো তো আমরা গড়পড়তা সবসময় বলি। হ্যাঁ, এগুলা বলে এটাকে অনেকে ওভারলুক করেছে। এখনো আমরা বারবার বলে যাচ্ছি যে মানুষ বুঝতে পারছে না যে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা, এই সাম্রাজ্যবাদী শব্দটা বললেই অনেকে মনে করে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড কমিউনিজম, আমি মনে হয় কমিউনিস্ট পার্টি করতাম, বা আমি মনে হয় খুবই বাম ঘেঁষা লোক। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই সমাজতন্ত্রে বিশ্বাসী, মানুষের অধিকারে বিশ্বাসী, এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগ কথা বলে এসেছে। আমিও একজন সমর্থক হিসেবে তার ব্যতিক্রম নেই। ফলে আপনি আজকে যেই প্রশ্ন আমাকে করেছেন, শুরুটা যাকে দিয়ে করেছেন, উনার সাথে আমার লাস্টের সমস্ত কথাগুলোর একটা সংযোগ আছে। আপনি চিন্তা করলেই বুঝে ফেলবেন। আমাদের অনুষ্ঠানগুলো দেখতে এক দেখতে কথাতে একটা কথা বলে দিব বাড়ি ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ কারো বৈধতার বস্তু হিসেবে ব্যবহৃত হবে না। খুব সিগনিফিকেন্ট একটা কথা, যেটা আমাদের সাথে মাস দুয়েক আগে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বৈঠক ছিল। সেখানেও কিন্তু সাবের হোসেন চৌধুরী ব্যাপারে আমি কথা তুলেছিলাম। আমি তখন জবাব পেয়েছিলাম যে উনাকে একটা দায়িত্ব দেয়া আছে। আমাদের একজন পাঠক আপনার কথা শুনতে শুনতে লিখেছেন, আবু রেজা নাম, সাম্রাজ্যবাদ বিরোধী আনু মোহাম্মদ স্যাররা এসব নিয়ে খুব সোচ্চার থাকতেন এক সময়। তারা তারাও কেন সোচ্চার নন, নিশ্চুপ? আপনার কাছে একটা জবাব চেয়েছেন। আবার আমাকে প্রশ্নটা করেন, আমি আরেকবার একটু শুনতে চাই। সাম্রাজ্যবাদ বিরোধী আনু মোহাম্মদ স্যাররা একসময় এসব ব্যাপারে সোচ্চার থাকতেন, তারা সোচ্চার নয়। আপনি কিভাবে দেখেন? এখানে এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমাকে আরেকজন একটা প্রশ্ন করেছে, সেটার উত্তরটাও আমি মনে একটু শুরুতে দিয়ে নেই। আমাকে বলেছে যে আপনিও পশ্চিমা দেশে গেছেন পড়াশোনা করার জন্য, হুইচ ইজ ভেরি ট্রু। এটাও আমি বলবো যে আমি নিজেও মানে আমাদের যে কলোনিয়াল হ্যাংওভার সেটার শিকার আমি। নামের পাশে ব্যারিস্টার না থাকলে, নামের পাশে একটা বিদেশি তকমা না থাকলে, ডিগ্রি না থাকলে, একটা ক্লায়েন্ট, একটা কাস্টমার বা একটা মক্কেল যেটা বাংলাদেশে বলে, তারাও আসতে চায় না। ফলে দেশেই যেখানে আমি আইন পড়ে দেশেই আইন প্র্যাকটিস করতে পারতাম, সেখানে শুরু থেকেই আমাকে মাইন্ডসেট করানো হয়েছিল যে দেশের বাইরে এসে আইন পড়লে, দেশের বাইরে থেকে ডিগ্রি নিলে, আমি আজকে অস্ট্রেলিয়ান আইনজীবী, আমি নিউজিল্যান্ডেও আইনজীবী, আমি এখানেও ফরেন লয়ার হিসেবে প্র্যাকটিস করি। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে আমার বিদেশি তকমা আছে। ফলে বাংলাদেশে যে কলোনিয়াল হ্যাংওভার আছে ওই জায়গাটাতে মনে করে, আরে উনি যেহেতু আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে পড়ে এসছে, নিউজিল্যান্ডে পড়ে এসছে, বিরাট বড় আইনজীবী। ফলে এই যে কলোনিয়াল চিন্তাটাকে, সেটাকে ভাঙার বদলে আমিও সেটার অংশ হয়ে গিয়েছিলাম। এটা নিয়ে আমার বলতে দ্বিধা নাই। ইয়েস, আমি নিজেও এই পশ্চিমা সাম্রাজ্যবাদীদের একটা অংশ। দ্যাটস ভেরি ট্রু। বাট প্রত্যেকটা কিন্তু এইটাও যে আমি ভালো আইন শিখেছি, এখানকার যে পড়ালেখার সিস্টেম, সে পজিটিভলি দেখলে এটাও জানা যায় যে আমি যখন বার করি তখন আমি আইনটা, যেমন বাংলাদেশে বার কাউন্সিলে যখন কেউ পরীক্ষা দেয়, তার জন্য কিন্তু বার কাউন্সিলের আলাদা কোনো ট্রেনিং হয় না।
কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই, যেটা ইংল্যান্ডে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কিন্তু এইখানে আছে। আমি সেই বার প্র্যাকটিসের কারণে আমার কনফিডেন্স লেভেলটা এমন একটা অবস্থায় পৌঁছেছে, আপনি আমাকে যদি হনুলুলুতে প্র্যাকটিস করতে বলেন, সেখানে আমি কোর্টে গিয়ে বলে আসতে পারবো, বাংলাদেশে বললেও প্র্যাকটিস করতে পারবো, আপনি ইংল্যান্ডে বললেও পারবো, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলোতে পারবোই। সো এখানকার শিক্ষার পদ্ধতি এবং মানটা অসম্ভব রকমের ভালো। যিনি আমাকে প্রশ্নটা করেছেন, আমি সেই প্রশ্নের উত্তরটা দিলাম, ট্রু, এটা আমার ক্লিয়ার করা প্রয়োজন। নাম্বার 2 হচ্ছে যে আনু মোহাম্মদের কথা যেটা বলা হয়েছে, আনু মোহাম্মদরা আসলে একটা পলিটিক্যাল জায়গা থেকে এই কাজগুলো করতেন। আমরা কি কখনো প্রশ্ন করেছি যে আপনাদের যে এই যে আপনারা রামপাল নিয়ে বিরোধিতা করছেন, এই যে এটা নিয়ে বিরোধিতা করছেন, ওটা নিয়ে বিরোধিতা করছেন, এই যে এত লোক বল ব্যানার, আপনারা টাকাগুলো পান কোথায়? কারা আপনাদেরকে টাকা পয়সা দেয়? কোত্থেকে আপনারা ফান্ডিং পান? এসব প্রশ্নগুলো আমরা কিন্তু কখনো করি নাই। সুতরাং আজকে এত ঘটনা ঘটে যাচ্ছে, পশ্চিমাদের এই বড় রকমের ভয়ানক লেভেলের এখানে আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি, সেই জায়গাতে কিন্তু আনু মোহাম্মদের চুপ থাকতেই হচ্ছে, কেননা তাদের পেটে ওদের খাবার আছে। তো যদি আনু মোহাম্মদের পেটে পশ্চিমে আগুন থাকে, তাহলে সেই আগুনকে, হ্যাঁ, আপনি পেরিয়ে আপনি নিজের সত্যিকারের মৌলিক আগুন দেখাতে পারবেন, সেটা আমি বিশ্বাস করি না। ফলে সেই কারণেই আনু মোহাম্মদদেরকে এত নিষ্প্রভ দেখা যাচ্ছে, কারণ যেই মৌলিক আগুন আমাদের দেখার কথা, তারা সেই মৌলিকের বদলে যৌগিক আগুন তাদের পেটে দিয়ে বসে আছে। এই হচ্ছে ঘটনা। ইটস ভেরি সিম্পল। আনু মোহাম্মদকে দেখতে যতই নিরীহ মনে হোক না কেন, আনু মোহাম্মদদেরকে দেখলে মনে যতই সার বলুক না কেন, যে উনারা মনে হয় উনার কোনো প্যান্ট নাই, জামা নাই, উনি অত্যন্ত দরিদ্র গরিব, এই যে একটা প্রতিভু, এগুলো প্রত্যেকটাই বাহানা, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ওই পশ্চিমাদেরই একটা কারসাজির একটা অংশ। আমি গত 1 বছরে এগুলোর ভেতরে যে গভীরভাবে প্রবেশ করতে পেরেছি, আমার দেখার দুর্ভাগ্য বা সৌভাগ্য হয়েছে, আমি এখান থেকে নির্দ্বিধায় বলতে পারি, আমি নির্দ্বিধায় একটা কথা বলতে পারি, যে এই বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশকে নিয়ে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ, আমার কথা শুনতে ফ্ল্যাটারি মনে হতে পারে, আমার কথা শুনে মনে হতে পারে যে এই দালাল টালাল এগুলা বলবে, তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাংলাদেশকে যদি কেউ রক্ষা করতে পারে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আমি যদি আরেকটু আগ বাড়াই, তাহলে বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দেশটাকে তিনি তার বাবার মতোই ভালোবাসেন এবং আগলে ধরে রাখতে চেয়েছেন, এবং আগলে ধরে রাখবেন। চেয়েছেন বলতে এখনো চান। এই ষড়যন্ত্রের মধ্যে তিনি পড়েছেন, এবং নিশ্চিতভাবে তার নেতাকর্মীদের মাধ্যমে আমরা এই দেশকে পুনর্বার স্বাধীন করবো। এটা শুনতে আপনার যা রকম শোনা যাক না কেন, দিস ইজ দ্য রিয়েলিটি বাড়ি ভাই, দিস ইজ দ্য রিয়েলিটি। আমি আপনার তো কথা শুনতে শুনতে মোহাম্মদ বেলাল নামের একজন এই সাবের চৌধুরী আবার প্রশ্ন করেছেন, যেহেতু 111 এর সময় তিনি -2 ফর্মুলার সঙ্গী ছিলেন, এর জন্য তার মনে সন্দেহ লাগছে, এর জন্য তিনি আপনাকে প্রশ্নটা করেন। দেখেন, 111 এর সময় সাবের হোসেন চৌধুরীকে নিয়ে যে আলাপগুলো হয়েছে, সেই আলাপ করতে গেলে একটা লম্বা আলাপ হবে। আমি যেহেতু ওই সময় ওই ঘটনা ওই মুহূর্তে ছিলাম না, আমারও শোনা কথা। তবে আমার কাছে মনে হয় যে যার সবচাইতে বেশি এই ব্যাপারে ওয়াকিবল থাকার কথা, যিনি আসলে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তের জায়গায় আসবেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা। ফলে আমি একজন সামান্য কর্মী বা একজন সামান্য সমর্থক হয়ে আমি মনে হয় না এই গুরুত্বপূর্ণ ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত হবে। কেন উচিত হবে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে আমি কথা বলছি, বিভিন্ন জায়গাতে যাচ্ছি, দৌড়াচ্ছি। এক ধরনের দায়িত্ব আমার মধ্যেও এসেছে, আমারও এক ধরনের দায়বদ্ধতার জায়গা আছে। আমি আমার এরকম একটা দায়বদ্ধতার জায়গাতে এমন কোনো মন্তব্য করতে পারি না, যে মন্তব্যের কারণে আরেকজন মানুষ কনফিউজ হয়ে যেতে পারে। আমি শুধু এতটুকুই মনে করি যে আমার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ, আমার সন্তান ডুবে যাচ্ছে বা আমার সন্তানকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমার সন্তানকে যে কোনো মূল্যে আমাকে বাঁচাতে হবে। আমি 111ও স্মরণ করতে চাই না, আমি কিছুই স্মরণ করতে চাই না। আমি শুধু একটাই স্মরণ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কি দায়িত্ব দিয়েছেন, কি কাজ দিয়েছেন, কি করতে বলেছেন, আমি শুধু সেটাতেই ফোকাস থাকতে চাই। এবং আমি এইটাও নিশ্চিত করতে চাই আমাদের যত নেতাকর্মী আছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে ওয়াকিবহাল, ইচ এন্ড এভরি আপডেট তার কাছে আছে। সুতরাং আপনার এবং আমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার সন্তানকে বাঁচাতে যে আপনি আমেরিকা পর্যন্ত গিয়েছিলেন, ওই সময় আমরা সবাই দেখলাম যে 3টা দলের 6 জন তাকে ওই দলে অন্তর্ভুক্ত করা হলো, এবং
কেউ কেউ বলছিলেন আমেরিকা হচ্ছে তাদের সাথে কথা বলতে চায় বা তাদের সাথে বসতে চায়, তাদেরকে প্রশিক্ষণ দিতে চায় আগামী পার্লামেন্টে যারা থাকবে, এই দলের লোকেরা আগামী পার্লামেন্টে থাকবে, এদের সাথে আলাদা কোনো বৈঠকের ব্যাপারটা অনেকে বলছিলেন। আপনি কি কোনো আভাস পেয়েছেন এটা? অবভিয়াসলি আমেরিকা এদের ব্যাপারে এক ধরনের দৃষ্টিভঙ্গি তাদের আছে, কিন্তু এটা তো আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের স্বাধীনতাই আমেরিকা চায় নাই। ওই সময় আমি নিজেও আমেরিকাতে ছিলাম। আমাদের এই মুক্তিযুদ্ধের সময় আমেরিকান অক্ষশক্তি বা আমেরিকার যারা বন্ধু বান্ধবরা আছে, তারাও তো এই দেশকে স্বাধীনতার বিপক্ষে কমপ্লিটলি ছিল। তারা ফ্রিগেট পর্যন্ত পাঠিয়েছে, তারা জাহাজ পর্যন্ত পাঠিয়েছে। তো তারা কি আমাদেরকে মুক্তিযুদ্ধ ঠেকিয়ে রাখতে পেরেছে? হ্যাঁ, সেটার প্রতিশোধ তারা 75-এ নিয়েছে। আর সেটার প্রতিশোধ তারা নানান সময় নানান ভাবে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই পর্যন্ত আপনি যত যাই বলেন না কেন, গত 15 বছরে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যেই নানান রকমের শুধু ফিজিক্যাল উন্নয়নের কথা বলবো কেন, ইনট্যাঞ্জিবল যে আমি বলবো যে উন্নয়নগুলো হয়েছে, এন্ড অফ দ্য ডেতে 15 বছর তো তিনি নানান ধরনের শক্তিকে দমিয়ে রেখে কাজ করেছেন, করেন নাই? কার কার শক্তিতে করেছেন? জনগণের শক্তিতে করেছেন। যেই জনগণ আজকে, যেই জনগণের একটা অংশ আজকে তাকে নানান ভাবে আহ আহ বলবো যে সমালোচনা করছে, নানান ভাবে বলছে, কে জানে এই জনগণ এখন চোয়াল শক্ত করে রেডি হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য। ইউ নেভার নো। একটা কথা আমি বারবার বলি, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার সুযোগ হয়েছে, আমি আমার এই দেশের রাজনীতি বোঝার সুযোগ হয়েছে, যতটুকু বোঝার আমার সুযোগ হয়েছে। আমি তো রাজনীতি নিয়ে পড়াশোনা করি আজকে দীর্ঘ সময় ধরে, খুবই ক্লোজলি মেশার আমার যে সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, তাতে করে আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা পার্টি, এমন একটা দল, বাংলাদেশে এমন কোন দলের তৃণমূল নাই যেটা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে বিট করতে পারে। আপনি, এটা আমার দলকে চাঙ্গা করার জন্য আমি এটা বলছি না বাড়ি ভাই, আপনি বিশ্বাস করেন আমি আপনাকে এটা বলি, আজকে 100 ছেলেকে আমি 5 মিনিটের মধ্যে হাজির করতে পারবো, শুধুমাত্র যদি বলি যে প্রধানমন্ত্রীর জন্য সে প্রাণ দিতে উৎসর্গ কিনা। 100 ছেলে এখন দাঁড় হয়ে যাবে। সে শুধু একটা কথা বলবে যে আমি আমার এই প্রাণ আমি নেত্রীর জন্য দিব, এটা সে নিশ্চিত হতে চায়, ইয়েস সে প্রাণ দিবে। তাকে প্রাণ দিতে হবে না, কিন্তু সেইটার জন্য তৈরি। আমি 100 তো কম বললাম, এরকম হাজার হাজার আছে এই দলের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর জন্য যা খুশি তা করতে পারবে। মৃত্যুর শেষ মুহূর্তে বলেছে জয় বাংলা, দেখেছেন নিশ্চয়ই আপনারা সেটা। তো বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এরকম কোন নেতা কর্মী নাই। সো বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল যতদিন পর্যন্ত বেঁচে আছে আছে এখনো পর্যন্ত, আমি তার শক্তি টের পাই। এবং এগুলো কোনো প্রণোদনার কথা না, এগুলো আমি এমন কোনো কথা না যে আমি খুবই তাত্ত্বিক ভাবালোচনা করছি, ওরকমই না। দিস ইজ দ্য রিয়েলিটি। সুতরাং আজকে আমাদের একটু বেকায়দা অবস্থায় আমরা হয়তো অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু এটাও মাথা রাখা জরুরি যে আমাদের প্রস্তুতিও থেমে নাই, আমাদের কাজকর্ম আসলে কোনোভাবে থেমে নাই। দেখেন, আমি আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই। এই মাত্র আমার ওয়াইফ আমাকে কফি দিয়ে গেলেন, আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে বোঝাই। এই যে আমি দিনের পর দিন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, এই যে আমি পৃথিবীর সংসারকে সময় দিতে পারছি না, আমার সংসার, আমার চেহারা, বাচ্চারা, আমার আমার আজকে আপনার টক শো, আমার মেয়ে আজকে সকালবেলায় বলে গেছে যে আমি যাতে তাকে স্কুলে আনতে যাই, সে আমাকে চেয়েছে। শুধু আপনার এই শোটার কারণে আমি আমার মেয়েকে আনতে যেতে পারিনি, কারণ আমার কাছে এটা মনে হয়েছে যে মেয়েকে আমি নিয়ে আরেকটু ঘুরতে যাব বিকালবেলায়, সমস্যা নাই, আমি মেকআপ করতে পারবো, কিন্তু এই তথ্যটা আমার জনগণকে দেওয়া প্রয়োজন। আমার ওয়াইফ আজকে যে স্যাক্রিফাইস করছে, আমার বাচ্চারা যে স্যাক্রিফাইস করছে, তারা হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সরাসরি যুক্ত না, কিন্তু তাদের এই স্যাক্রিফাইসকে আপনি কিভাবে ফেলে দিবেন? আমার ওয়াইফ কমপ্লিটলি রাজনৈতিক বিবর্জিত একজন মানুষ, জিন্দিগিতে রাজনীতি নিয়ে না। অথচ 5ই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর বা আমাদের ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলে, সে যেই টেক্সট লিখেছে, যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে, কিংবা বঙ্গবন্ধুর মৃত্যু, মানে যেই মানুষটা রাজনীতি কাছে দ্বারা আসতো না, সেও আজকে এসেছে এবং স্যাক্রিফাইস করছে আমার জন্য। সো এরকম একটা জায়গাতে যদি আমি সাহায্য পাই, এবং আমাদের অসংখ্য নেতা কর্মীরা যদি তাদের স্ত্রীরা, সন্তানরা তাদেরকে ওই কাজ করার সুযোগ দেয়, এই দলকে আপনি কিভাবে ভাঙবেন? সুতরাং ওই বিদেশি বেনিয়ারা আমাদের কিছু করতে পারবে না। এটা ভাবের কথা না, এইটা কল্পনার কথা না, এন্ড দিস ইজ দ্য রিয়েলিটি। আমি তো আপনাকে বললাম দিস ইজ দ্য রিয়েলিটি। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি,
এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব। আপনি খুবই একটা আমাদের রিয়েলিটির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তার আগে আপনার স্ত্রী সন্তানের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আপনি শুরুতে একটা কথা বলেছেন, এখানে আমেরিকানরা তারেক রহমানকে চাচ্ছে না। এখানে তারেক রহমান সর্বশেষ একটা ইন্টারভিউতে তিনি দেশে আসলে কি করবেন না করবেন বলে দিয়েছেন, এই প্রতিশোধ নেবেন উনি। ক্যান্টনমেন্টের বাড়িতে বিশেষ করে বলেছেন 32 নম্বরের 15 আগস্ট তারা স্লোগান দিয়েছে, তাদের নেতাকর্মীরা, তারেক ভাইয়ের কথা দিলাম 32-এর দখল নিলাম। ক্যান্টনমেন্টের বাড়িটায় ছিল সেনাবাহিনী প্রধান থাকতেন। বাংলাদেশের আইন আছে একই ব্যক্তিকে দুটি সরকারি জমি বা বাড়ি দেওয়া যায় না, আইন আছে। জিয়াউর রহমান তাকে না এরশাদ জিয়া হত্যা থেকে নিজেকে আড়াল করার জন্য দুটি বাড়ি দিয়েছে। খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হিসেবে ক্ষমতায় ছিলেন এবং তিনি খুব সতর্কভাবে আইনটা কার্যকর রেখেছেন। বাংলাদেশে একই ব্যক্তি দুটি বাড়ি পেতে পারে না, নিজের বেলায় রাখে। ওই প্রতিশোধটার ঘোষণা দিয়ে কিন্তু তারেক রহমান আসবেন বলেছেন বাংলাদেশে। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? তারেক রহমানের ইন্টারভিউতে এই অংশটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। একটা ব্যাপার পরিষ্কার হয়েছে যে 17 বছর ইংল্যান্ডে থেকে তিনি যেই মানসিক পরিবর্তনের আশা অনেকেই করেছিলেন সেটা গুড়েবালি। তিনি আসলে 2008 সাল বা তার আগে 2001 থেকে 2006 এর যে মাইন্ডসেট সেটা নিয়ে তিনি বসে আছেন। আসলে যার হয় না 9 তার 90 হয় না, এইটা মনে হয় একটা ক্লাসিক উদাহরণ হতে পারে। তারেক রহমান যদি আপনার মইনুল রোডের বাড়িটার মামলার রায়টা পড়তেন বা দেখতেন, তাহলে তিনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারতেন যে এটা কত বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল, সেনাবাহিনী এরশাদ এই লিজ দেওয়ার এখতিয়ার রাখেন কিনা, তারপরে এই বাড়িটা আসলে কাদের, ক্যান্টনমেন্টের ভূমিতে এইভাবে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করা যায় কিনা। আপনি ভাবতে পারেন দেশের মানুষ কোনো প্রশ্নই তোলে না, মানে যত দোষ সমস্ত নন্দ ঘোষের হয়। 165 কাঠা, মাথায় রাখবেন ভাই, 165 কাঠা জমি নিয়ে 3টা মানুষ বসবাস করত ক্যান্টনমেন্টের মতো একটা জায়গাতে, যেখানে সেনা অফিসারদের থাকার জায়গা নাই। আমি জানি না আপনি রিসেন্টলি গেছেন কিনা, আমি দেখেছি সেখানে 5টা বা 6টার মতো বিল্ডিং হয়েছে, অনেক বড় বড়, 15-20 তালা। সেখানে আজকে হাজার হাজার আপনার আর্মি অফিসারদেরকে চাকরি দেওয়া সম্ভব, জায়গা দেওয়া সম্ভব হয়েছে। এমনকি বিডিআর এর ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারগুলোকে সবাইকে সেখানে আমি অবশ্য এটা জানি না যে ওইখানে ওনারা পেয়েছেন কিনা, বাট আমি সেই বাড়িতে গেছি, আমি সেখানে বেশ কিছু আর্মি অফিসারের বাড়িতে গেছি যেগুলো ওই জায়গাটার উপরে করা হয়েছে, ওই মইনুল রোডের। এই মইনুল রোডের বাড়ি তো খালেদা জিয়ার নামে না, এটা লিজ দেওয়া হয়েছে। এবং এই লিজ কিভাবে, এটা লিজটা কিভাবে অবৈধ, খালেদা জিয়ার বাড়ির একটা মামলা আছে, সেখানে 40 পাতার একটা রায় আছে। আমার মনে হয় সে রায়টা পড়লে খুবই খুবই স্পষ্ট হয়ে যাবে যে সেই ঘটনাটা আসলে কি। আমি সেই বিষয়ে যাব না, কিন্তু 32 নম্বরের সাথে যদি মইনুল রোডের বাড়িটাকে মেলানো হয়, আসলে 32 নম্বরের বাড়িটা তো কোনো ব্যক্তির বাড়ি ছিল না আসলে, এন্ড অফ দ্য ডেতে। এই বাড়িটা ছিল একটা ইতিহাসের বাড়ি, এটা ইতিহাসের। এই জায়গাটাকে কেন্দ্র করে আজকে তারেক রহমান পাসপোর্টটা পেয়েছে। তারেক রহমান যে ব্রিটিশ পাসপোর্ট নিয়েছে, বাংলাদেশের পাসপোর্টকে একই সাথে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে, সে ইউকেতে ঢুকেছে কিভাবে? বাংলাদেশের পাসপোর্টের মাধ্যমেই তো। তার যে বাংলাদেশের পাসপোর্ট হয়েছে, সে যে বাংলা ভাষায় কথা বলতে পারে, তার যে একটা বাঙালি অস্তিত্ব আছে, এই পুরোটাই দিয়েছে এই 32 নাম্বার তথা মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর এই দীর্ঘ পথ পরিক্রমা বা তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী সহ আরো যারা জাতীয় নেতারা রয়েছেন তারা। সুতরাং তারেক রহমান তো আসলে খুব একটা বইপত্র পড়েন বলেও মনে হয় না। তার যে তাকে যে ভিডিওর সময় যে দেখি তার পেছনের বইগুলা, সেখানে খালেদা জিয়া সম্পর্কে একটা বিশাল ঢাউস বই,
সেটা হচ্ছে আমানুল্লাহ কবির না কার জন্য, ওই যে খালেদা জিয়া কেন্দ্রিক একটা বুদ্ধি সাংবাদিক ছিল, তার লেখা একটা বই। এখানে আরো কয়েকটা বই আমি দেখতে পাই, প্রথম আলোর 4-5টা বই দেখতে পাই। এই যদি হয় তারেক রহমানের পড়ালেখার হাল, তাহলে সেটা দুঃখজনক। আমি তারেক রহমানকে বলবো, ইংল্যান্ডেই যেহেতু তিনি থাকেন, আমার লাইব্রেরিতে প্রচুর বই আছে, তিনি যদি আরেকটু পড়ালেখা করতে চান আমার লাইব্রেরি থেকে, আমি জীবনেও কাউকে বই ধার দেই না, কিন্তু তারেক রহমানকে আমি বই ধার দিতে রাজি আছি, অ্যাটলিস্ট পড়ালেখা করে যদি তিনি, এবং তিনি যদি আমার সাথে রাজনীতি নিয়ে আলোচনাও করতে চান, তিনি আমার ধারণা ঋদ্ধ হবেন, তার আসলে এগুলো জানা দরকার। লন্ডনে আমার ওয়ান অফ দ্য রিচেস্ট একটা লাইব্রেরি আছে। এনিওয়ে, তাকে আমি অফারটা করি, রাজনীতি সম্পর্কে তিনি আরো জানুন। দেখেন, তার মধ্যে প্রতিহিংসা, তার মধ্যে একটা গোপন ক্ষোভ আমি লক্ষ্য করেছি। আমি নিশ্চিত যে যেই তারেক রহমান যেই কারণে তাকে আজকে রাজনীতির বাইরে আজকে 17-18 বছর থাকতে হলো, তিনি আরো ওয়ার্স সিচুয়েশনে বাংলাদেশে নিয়ে যাবেন। আমিও ইংল্যান্ডে থাকি, তিনিও ইংল্যান্ডে থাকেন। আমি লাইফে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে যেভাবে করি, একটা ডাইভার্সিটি, একটা টলারেন্ট সোসাইটি, আমি তার কথাবার্তার মধ্যে সেগুলো কোনো ছোঁয়াও পাই নাই। সেই তার মইনুল রোডের বাড়ি, সেই তার নানান রকমের আলোচনা আমি সেখানে দেখেছি, তার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা, তার ওই ইন্টারভিউটার ভেতরে আমি কোনো ধরনের ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, ফিলোসফিক্যাল কোনো আলাপ আমি দেখতে পাইনি। হ্যাঁ, তিনি এই রাষ্ট্রটাকে নিয়ে তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যে আমি গদ বাঁধা বিএনপির রাজনীতি দেখতে পেয়েছি, যেটা আমাকে হতাশ করেছে, রীতিমতো হতাশ করেছে। আমার একটা একটা মনে মনে একটা ধারণা ছিল যে তিনি মনে হয় অনেক কিছু পড়েছেন, জেনেছেন, একটা উন্নত অবস্থাতে নিজেকে নিয়ে গিয়েছেন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার, খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো তারেক রহমানের এই বক্তব্য আমাদেরকে যে মেসেজটা দেয়, সেটা হচ্ছে আমরা একটা ভিন্ডিকটিভ রাজনীতির দিকেই এন্ড অফ দ্য ডেতে আগাচ্ছি, এবং এই হানাহানির রাজনীতিকে তিনি প্রমোট করবেন বলে আমার কাছে মনে হয়। আমি তার এই ইন্টারভিউ দেখতে দেখতে তার 2001 থেকে 5 এর সময়ের একটা ইন্টারভিউর কথা মনে পড়ছিল। সেখানে উনি বলছিলেন কোনো সময় শক্তি প্রয়োগটা ন্যায়সঙ্গত। ওনারা শক্তি প্রয়োগের কি করেছেন আমরা জানি। আমি একটা শেষ করবো ভাই আরেকটা বিষয়টা নিয়ে। আপনি যেহেতু আইনের মানুষ, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিতর্কিত আইনজীবী হচ্ছেন চিফ প্রসিকিউটর তাজুল। তিনি মোটামুটি একটা আবহাওয়ার পূর্বাভাস বলে দিয়েছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে বাংলাদেশ। আপনি কি কি ঘটনার জন্য প্রস্তুত? আসলে তাজুল ইসলামের কথা তো বলে লাভ নাই। তিনি তার মৃত্যুকূপ তিনি নিজেই খুঁড়েছেন। তিনি যে পয়েন্ট অফ নো রিটার্নসে চলে গেছেন, তাকে আসলে বেঁচে থাকার জন্য বহুত কিছুই করতে হবে। এটা আমি মনে করি যে তাজুল ইসলাম এখন তার সার্ভাইভের জন্য লড়াই করছে। কারণ তাজুল ইসলাম জানে যে এই বাংলাদেশে তাকে আজীবন, মানে আজীবন আমি জানি না সে আজীবনটা আসলে কতটুকু আসলে অনেক কিছুই সামনে অনেক কিছুই বলবে। তো তাজুল ইসলাম একটা বিচার প্রক্রিয়াকে যেভাবে ডিস্টর্ট করেছে, একটা বিচার প্রক্রিয়াকে যেভাবে জামাতিকরণ করেছে, যেভাবে একটি বিচার প্রক্রিয়াকে প্রকাশ্যে বলেছে যেটি একটি প্রতিশোধের বিচার, এই বিচার প্রক্রিয়াকে যেভাবে সে নিজের মতো করে কাস্টমাইজ করেছে, এই সমস্ত কিছুই আমি বলবো যে আমাদের বিচার বিভাগকে একেবারে, মানে যাকে বলে ধ্বংস করে দেওয়ার সামিল। তো তাজুল ইসলাম এক সপ্তাহের মধ্যে কি ঘটবে না ঘটবে, কি হচ্ছে না হচ্ছে, আমি আসলে এগুলো নিয়ে একেবারেই ভাবিত না। কারণ বাংলাদেশে এখন যে বিচার বিভাগ, এটাকে বিচার বিভাগ না বলে বলা যায় যে তাজুল বিভাগ বলা যেতে পারে। এটা তাজুলের কোর্ট চলছে, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট না, এটা হচ্ছে তাজুলের কোর্ট। তাজুল যা বলছে তাই হচ্ছে, জামাত যা বলছে তাই হচ্ছে। তো তাজুলের, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তাজুলের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে তাজুল ইসলাম, আপনাকে ভবিষ্যতে অনেক কিছুর মুখোমুখি হতে হবে। সেদিন হয়তোবা আমরা সামনে থাকবো, দেখব। সেদিন আইন এবং দেশের কানুন, দেশের সংবিধান আপনাকে নানান ধরনের প্রশ্ন করবে, নানান ধরনের বাঁকে আপনাকে নিয়ে যাবে। আপনি এখন যা করছেন, আজকে যা করছেন, মনে রাখবেন যে এর প্রত্যেকটা জিনিসের প্রমাণ বা আমলনামা যেটাকে বলি, এই আমলনামা হিসেবে তার ঘাড়ে চাপবে, এবং প্রত্যেকটা জবাব তাকে দিতে হবে, এবং আইন তখন আইনের মতো করেই চলবে। সুতরাং সে তার পাপের বোঝা বাড়াচ্ছে প্রতিদিন ক্রমাগতভাবে।
আমি একেবারেই তার কথার উত্তর দিতে কমপ্লিটলি অনাগ্রহী, কারণ প্রথমত সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেটার সম্পর্কে সে কিছুই জানে না, তার তেমন পড়ালেখা নাই। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সম্পর্কে কয়টা বই পড়েছে, কার বই পড়েছে, কি আইন পড়েছে, এইটা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। ওকে টপিক অ্যাডমিন ওকে যা ব্রিফ করেছে সেটার উপরেই সে চালাচ্ছে, বেঁচে খাচ্ছে, ওর মতো করে স্টিম রোলার চালাচ্ছে। সো ভবিষ্যতে তাকে অনেক কিছুর মুখোমুখি হতে হবে। এখন সে যা করছে, তাজুলের কোর্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, ভবিষ্যতে বাংলাদেশের কোর্টে তাকে হাজির হতে হবে। এখন সে তাজুলের কোর্ট তাজুলের মতোই চালাক, বাংলাদেশের কোর্ট আসলে দেখা যাবে তার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নেই। শেষ করব, আর কোনো মেসেজ যদি বলার থাকে আপনার দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে? আমার আমার একটাই বলার থাকবে, সেটা হচ্ছে যে আম, অনেক কিছুর ব্যাপারেই আমার মনে হয় মানুষের কৌতূহল থাকে, কিংবা স্ট্র্যাটেজিক কারণে আমার মনে হয় আমাদের অনেক কিছুই একটু সাবধানে আলোচনা করা উচিত। যেমন সাবর হোসেন চৌধুরীর প্রসঙ্গটা এসছে, আমার 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 কাছে মনে হয়েছে যে সাবর হোসেন আমার মেয়ে আমি তাকে, আপনারা শুনতে পাচ্ছেন, কাম হিয়ার, ওকে, আমি তাকে স্কুলে নিতে কাম হিয়ার, আমি তাকে স্কুলে নিতে যাইনি, এই জন্য সে হ্যালো, হ্যালো। আমি তাকে স্কুলে নিতে যাইনি, এই জন্য সে কান্নাকাটি করছে, দেখতেই পাচ্ছেন। সরি সরি মামা। আই লাভ ইউ মামা। আমি ওকে স্কুলে আনতে যাইনি, এই কারণে সে বলছে আমি তাকে ভালোবাসি না। বুঝতেই পারছেন আমার জীবন কিভাবে চলে, আমাকে এখন তাকে ঠান্ডা করতে হবে, তার সাথে থাকতে হবে। সো এগুলোকে আপনি এক ধরনের স্যাক্রিফাইস মনে করতে পারেন। হ্যাঁ, আমার সন্তানদেরকে ফেলে আমি মাসের পর মাস বিভিন্ন জায়গাতে যাই, ঘুরি, যাই, সেগুলো আমি আমি এটাকে বলি না যে এটার জন্য আমাকে আপনি অ্যাওয়ার্ড দেন, রিওয়ার্ড দেন, আপনি আমাকে হাততালি দেন। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, বিকজ বাংলাদেশ আওয়ামী লীগও আমার ফিওনার মতো, আমার মেয়ের নাম ফিওনা, আমার ছেলে মেয়ে ঠিক আওয়ামী লীগও আমার একটা সন্তান, আমার তৃতীয় সন্তান। সো আমি হয়তো আমার তৃতীয় সন্তানের দিকে নজরটা একটু বেশি দিচ্ছে এই মুহূর্তে, কারণ তৃতীয় সন্তান এখন বিপদের মধ্যে আছে। আমি তো ওই দলের কাছে আসলে আমার কিছু চাওয়ার নাই, নাথিং। আই জাস্ট ওয়ান্ট টু বি এ গুড লয়ার, এবং দলের যেদিন বিপদ কাটবে সেদিন আমার ছুটি। সো আমি শুধু একটা কথা বলবো যে এই দলের তৃণমূলরা রক্ত দিয়েছে, এই ছাত্রলীগের কর্মীরা যারা ছোট ছোট ছেলেরা আছে, মেয়েরা আছে, তারা এই দলের জন্য এই বয়সে অনেক কিছু দিয়ে দিয়েছে। আমি একটা কথাই বলবো, তৃণমূলকে, আওয়ামী লীগকে, মানে ছাত্রলীগকে, বা যারা দলের জন্য এইভাবে খেটে মরছেন, যে আপনারা যা করছেন দলের জন্য, যেভাবে আছেন, এটার মূল্য আসলে দল চুকাতে পারবে না কখনো। কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে সবসময় প্রার্থনা করব, আমি চাবো যে আমাদের সুসময় যেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের এই তৃণমূলকে বুক দিয়ে আঁকলে রাখি, এবং তাদেরকে দেখাশোনা করবার জন্য, প্রত্যেকটা কর্মীকে দেখাশোনা করার জন্য যেন আমাদের আলাদা একটা কনসার্ন, আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি হয়। এবং একই সাথে আমাদের অনেক রাজনৈতিক বিষয় আছে যেইগুলো আমরা প্রকাশ্যে খুব বেশি আলোচনা না করলেও চলবে, আমরা যেন সেসব ব্যাপারে একটু সতর্ক থাকি। অনেক বিষয় আছে যেগুলো গোপনে হয়ে যাওয়াই ভালো, আস্তে আস্তে হয়ে যাওয়াই ভালো, সেগুলো নিয়ে আমাদের কথা না বলাই বেটার। এই ব্যাপারগুলো থাকবে আপাতত আজকের জন্য। ভবিষ্যতে অনেক কিছুই আসবে সামনে, নিশ্চয়ই দর্শকদের সামনে সেসব বিষয় নিয়ে আমি আসবো। অনেক অনেক ভালোবাসা নিজুম মজুমদার, অনেক আপনার ডেডিকেশন, এই যে আপনার আসে কিছু চাওয়ার আশায় এগুলো করা যায় না, কিন্তু এগুলো ভেতর থেকে আসে, এগুলা কে কি দেবে না দেবে এগুলো করা যায় না। ভালো থাকবেন, এতক্ষণ আপনি আমাদের ভালো সঙ্গে থাকবেন ছিলেন। ভাই, অনেক ধন্যবাদ।